অমাবস্যার রাতের ঘন তমসাচ্ছন্ন কুখ্যাত রণচণ্ডী জঙ্গল, আর তাকে ঘিরে সৃষ্টি হওয়া ভয়াল পরিবেশ। এই জঙ্গলের কুখ্যাতি জঙ্গলের বুকে বাস করা হিংস্রতম সাপতকুলের জন্য নয়, বা জঙ্গলের ভিতরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা ভয় ধরানো উঁচু লম্বা ঘন ঝাঁকড়া অদ্ভুত দর্শন কাজগুলির জন্যও নয়। এর অখ্যাতি বহু শতাব্দী ধরে জঙ্গলটিকে ঘিরে থাকা রহস্যময় জীবন্ত জনশ্রুতিগুলি, যা এর পার্শ্ববর্তী জনপদগুলির মানুষদের মনে আজও টাটকা বামময়। হাজার বছর আগে এই জঙ্গল ছিল অন্যান্য সাধারণ জঙ্গলগুলির মতোই প্রাণসম্পদে ভরপুর। এর উপকণ্ঠে ছিল কল্লোলিনী এক নগর, যার প্রাচুর্যের পিছনে জঙ্গলটির অবদান ছিল অনস্বীকার্য। এখানে পাওয়া ভারী কাঠগুলির চাহিদা ছিল তৎকালীন জম্বুদ্বীপের বিভিন্ন নগরীগুলিতে। আসবাবপত্র বা কাঁচামালের রপ্তানি শিল্পে উল্লেখযোগ্য ভূমিকা ছিল নগরটির। কিন্তু একদিন কালের নিয়মে ঘটল ছন্দপতন। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে কোনো এক কাপালিকের আগমন ঘটেছিল জঙ্গলটিতে, আর তারপরই ঘটতে শুরু করলো দুর্যোগ। সেই বছর থেকেই নেমে এলো ভয়ঙ্কর এক খরা, যার জেরে শুকিয়ে আসতে লাগলো জঙ্গলের গাছপালা, শুকিয়ে শক্ত হয়ে যেতে লাগলো মাটি টানা বৃষ্টির অভাবে। জঙ্গলে বসবাসকারী জীবজন্তু সরতে লাগলো অন্য অংশে। বুড়ো জন্তুগুলি সরতে না পেরে দলে দলে মৃত্যুবরণ করলো এক ফোঁটা জল বা প্রয়োজনীয় খাদ্যের অভাবে। রোগ জরা ব্যাধি ছুঁয়ে ফেলল নগরটিকেও। পেটের রোগ আর চর্মরোগে ছেয়ে ফেলল গোটা নগরকে। মানুষের মৃত্যু হতে লাগলো এই সূত্র ধরে। আর একই সঙ্গে শুরু হলো রহস্যময় অন্তর্ধান পর্ব। নগর থেকে খোয়া যেতে লাগলো অল্প বয়স্ক ছেলে ছোকরার দল, এমনকি মেয়েরাও। শেষে একটি বাচ্চা মেয়ের দেহ যেদিন দুপুরে রহস্যজনকভাবে উদ্ধার হলো চরম বিশৃঙ্খল অবস্থায় তার নিজেরই ঘর থেকে, আর ক্ষতি সহ্য করতে পারল না সহনাগরিকরা। সভ্যতা ভদ্রতার মুখোশ খুলে গেল মুখ থেকে। হাতে উঠে এলো লাঠি, বললম, বর্ষা, কাস্তে, কৃপান, তলোয়ার। মেয়েটির দাহ কাজ শেষ করে সকল বিধি ও উপাচার লঙ্ঘন করে সভ্য সুশীল নাগরিকদের দল ঝাঁক বেঁধে ছুটে চলল জঙ্গলের দিকে, হাজার মশালের আলোয় ভর করে। মুখে কর্কশ সমবেত হুঙ্কার ছাড়তে ছাড়তে দল বেঁধে সশস্ত্র নাগরিকরা এগিয়ে চলল জঙ্গলের মাঝখানের অংশটি লক্ষ্য করে। বের করে আনোটাকে, আজ মেরেই ফেলবো। কাপালিককে টেনে বার করা হলো উন্মুক্ত প্রাঙ্গণে। একটি মরা গাছের গুঁড়িতে শক্ত করে বাঁধা হলো তাকে। তারপর চলল অকথ্য প্রহার। শোনা যায় প্রতিটি প্রহারের পর যন্ত্রণাক্লিষ্ট স্বরে চেঁচিয়ে উন্মুক্ত জনতাকে নিরস্ত্র করতে সচেষ্ট হন কাপালিক। বারংবার বলতে থাকেন যুক্তির কথা, কিন্তু উন্মুক্ত জনতার গর্জনে চাপা পড়ে থাকে যুক্তি। শেষ প্রহারের পর যখন নেতিয়ে পড়েন কাপালিক, কিছুক্ষণ বড় বড় শ্বাস পেলে নেতিয়ে পড়া কণ্ঠে নিস্তেজ গলায় বহু কষ্টে তিনি বলেন, আজ তোরা ভুল বুঝে আমার কথা তোরা শুনলি না, না না শুনেই আমাকে মেরে ফেললি। আমি আসবো, ফিরে আসবো, তোদের এই অন্যায়ের প্রতিশোধ। মৃত্যু 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 একটা সূচনা মাত্র। একদলা রক্ত বেরিয়ে এসেছিল মনুষ্য কাপালিকের মুখ দিয়ে। নেতিয়ে গিয়েছিল দেহ, মাথা হেলে গিয়েছিল একদিকে। বোধহয় গাছের সাথে শক্ত করে দড়ি বেঁধে দাঁড় করানো অবস্থাতেই মৃত্যু হয়েছিল তার। কিন্তু এতেও মন ভরেনি উত্তেজিত জনতার। ওই অবস্থাতেই গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় কাপালিকের।
দাউ দাউ করে লেলিহান শিখায় জ্বলে পুড়ে খাক হয়ে যায় তার নশ্বর দেহ। নাগরিকের শ্রীবৃদ্ধির আশায় নাগরিকরা সেদিন মারণ যুগে মেতেছিলেন। তাদের হাতে সময় ছিল না বিষয়টি নিয়ে তলিয়ে ভাববার, কিন্তু এই অপঘাতে মৃত্যুর পরবর্তী ধাপগুলি আরো বেদনাবাহী, নির্মম। খরা পরিস্থিতি কমল না, বরং বাড়তে লাগলো এর প্রকোপ। কথিত যে টানা 4 বছর স্থায়ী ছিল খরা। খিদে আর উৎকট রোগ বিরোগে মৃত্যুর কাছে হার মেনে অবশেষে এখান থেকে সরে গেলেন বহু মানুষ। নিজেদের প্রাণপ্রিয় নগরী তাদের নিজেদেরই চোখের অভিশাপ হয়ে উঠেছিল। জঙ্গল শুকিয়ে গেল, হারিয়ে গেল এর প্রধান প্রাণশক্তি, উঁচু লম্বা ভারী কাঠের গাছগুলো। শেষ পর্যন্ত খরা কেটে যখন স্বাভাবিক বৃষ্টিপাত হলো, কালো কদাকার অদ্ভুত প্রজাতির গাছ গজাতে শুরু করলো জঙ্গলটি জুড়ে। এরকম অদ্ভুত পাতা বা খাঁজ কাটা গুড়ি বিশিষ্ট ঝাঁকড়া গাছ কখনো চোখেই দেখেননি স্থানীয় কোনো মানুষ। জঙ্গলের দিকে ভয়ে যাওয়াটাই বন্ধ করে দিলেন তারা। সৃষ্টি হলো নতুন প্রজাতির কৃষ্ণ অরণ্য, যা স্থানীয় মানুষের মধ্যে পরিচিত হলো রণচণ্ডী জঙ্গল নামে। Absolute load of shit. কার্পেন্টারের কথা শেষ হতেই একরাশ বিরক্তি ঝরে পড়ল টিন্ডেলের গলা দিয়ে। নাক দিয়ে ফোরত করে বিরক্তিসূচক একটি আওয়াজ করে হাতের শেষ মাংসের টুকরোটা বেশ সশব্দে একটাই কামড় বসিয়ে শেষ করলেন তিনি। তারপর হাত থেকে সেটির হাতটাকে সামনে ছুঁড়ে ফেলে পকেট থেকে একটা চ্যাপটা বোতল বের করে গলায় বেশ ভালো করে ওর মধ্যে থাকা কিছুটা তরল ঢেলে পরিতৃপ্তির গলায় বললেন, শোনো হে ছোকরা, তুমি কয়েকটা অ্যাসাইনমেন্টে অসাধারণ বীরত্ব দেখিয়েছ মানলাম, কিন্তু এক্সারসিজম নামক চার্চের এই লোকমারা বিদ্যায় ইন্ডিয়াতে আমি তোমার চেয়ে বেশি পুরনো খিলাড়ি। বুঝেছ বাবা? চাইনিজ চণ্ডুখোর আর এই নিগার ইন্ডিজদের মধ্যে একটা বিরাট তফাৎ আছে। চাইনিজরা চণ্ডু খেয়ে ভুলভাল বকে, ইন্ডিজরা চণ্ডু না খেয়েই। সামনে জ্বলা অগ্নিকুণ্ডের গনগনে ধ্বনির আছে টিঙ্গেলের চোখের দিকে স্থির চোখে তাকিয়ে দেখলেন কার্পেন্টার। বেশ লালচে আর ঢুলু ঢুলু হয়ে এসেছে ওর চোখগুলি। এখানে এই রহস্যময় জঙ্গল চত্বরে প্রবেশের পর থেকে পথ চলতে চলতে মাঝে মধ্যেই পকেট থেকে চ্যাপটা বোতলটি বের করে ওকে মদ খেতে দেখেছেন কার্পেন্টার, আর অবাক মিলেছেন। এরকম চূড়ান্ত মাতাল আর ঈশ্বরে অবিশ্বাসী লোকটি চার্জ নিয়োজিত এক্সিকিউশনার হলেন কিভাবে? মানবিকতার ছিটে ফোটা যে এর মধ্যে নেই, তা গোটা পথটা একসঙ্গে চলে ধীরে ধীরে তিনি উপলব্ধি করেছেন। তার সাথে যোগ হয়েছে স্থানীয় মানুষজনের প্রতি চূড়ান্ত উন্নাসিকতা আর বৈরীভাব। এইমাত্র যে কথাগুলো বললেন টিন্ডেল, তাতেও তো চার্চের প্রতি এর অবিশ্বাসের ব্যাপারটা সামনে চলে এলো। লোকটা কি বোঝে না কার্পেন্টারের মতো ও নিজেও যে ঈশ্বরের কাজে নিয়োজিত? কার্পেন্টারকে চুপ করে বসে থাকতে দেখে আরও একবার চ্যাপটা বোতলটি থেকে এক ঢোক অমৃত নিজের গলায় ঢেলে নিলেন টিন্ডেল। তুমি যে বড় ঘুম মেরে গেলে হে ছোড়া। আচ্ছা বেশ, বছর 15 আগে এখানে কাছাকাছি মিরাট ক্যান্টনমেন্টে একটা ম্যাসাকার হয়েছিল। আমাদের পণ্ডিতরা ওই ম্যাসাকারকে রিভল্ট, মিউটিনি এইসব নাম দেয়। তুমি তখন কোথায় ছিলে বাবা? সাধারণ ফ্রান্সে। ওখানেই চার্চের এক্সরসিস্ট পদে আমার প্রথম হাতে খড়ি হয়। বেশ বেশ বেশ, এবারে মন দিয়ে শোনো ছোড়া। আমি তখন মিরাটেই ছিলাম। জায়গাটা ক্যান্টনমেন্ট জোন থেকে অনেকটাই দূরে অবশ্য,
একটা ছোট্ট গ্রামের গির্জায়। রেবেলদের কথা শুনে বিশপ মশাই ঠিক করেছিলেন সকলে একসাথে সকালে উঠে সরে যাব জায়গাটা ছেড়ে, কিন্তু সময় পেলাম না। ভোর রাতেই আমাদের চার্চটাকে ঘিরে ফেলল বদের ধারী রেবেলসদের একটা ছোট্ট দল। ভিতরে আমরা তখন জনা ছয়েক প্রাণী, সকলেই ঈশ্বরের সন্তান, কিন্তু এরা তখন কোনো কিছু দেখবার জায়গাতেই ছিল না। সদর দরজাটা ভেঙে সকলে মার্চ করতে করতে চলে এলো ভেতরে। তারপর আমি ছাড়া সব কটাকে খুঁচিয়ে মারল। আপনি বাঁচলেন কিভাবে? খুব সহজ। ওই সময় আমি গোয়াল ঘরে ছিলাম। রেবেলসদের ঢুকতে দেখেই কোনো কথা না বলে গরুদের ঘরের ভিতরে সবচেয়ে বড় খড়ের গাদার ভিতর লাফাই। পুরো সময়টা জুড়ে হইচই, আর্তনাদ। আমি অবশ্য এক চুলো নড়িনি জায়গাটা থেকে। সব সেরে টেরে রেবেলসরা চলে যাওয়ার বহুক্ষণ পর বাইরে বেরিয়ে দেখি ওরা চার্চে আগুন ধরিয়ে দিয়ে গিয়েছে। দাও দাও করে লেলিহান শিখায় জ্বলছে ঈশ্বরের উপাসনা স্থল। ঈশ্বরের সন্তানদের বুকে ধরে রেখে তীব্র আগুনের লকলকে শিখায় জ্বলতে থাকা সেই চার্চের সামনে দাঁড়িয়ে সেই দিনই প্রতিজ্ঞা করেছিলাম, আর যাই মানি, ঈশ্বরকে আর কোনোদিনই নয়। যে ঘরটা জ্বলছে তা ঈশ্বরের নিজস্ব ঘর। যারা ভিতরে গলে যাচ্ছে তারা ঈশ্বরের সন্তান। আর আমি যে মৃত্যুর হাত থেকে রেহাই পেলাম তাতেও ঈশ্বরের বদান্যতা ছিল না, ছিল আমার উপস্থিত বুদ্ধির জোর। চেঁচামেচি হই হট্টগোল শুনে কৌতূহলী হয়ে যদি গোয়াল ঘরের বাইরে ভুল করেও মুখ বাড়াতাম, তাহলে সেদিন আমিও মোদ্দা কথা, ঈশ্বর নিজের সম্পত্তি আর পুত্রদের যদি রক্ষা করতে না পারেন, তাহলে আমিও অপারগ তাকে সাহায্য করতে। এরপরেই সিদ্ধান্ত নিই চার্চ নিয়োজিত এক্সিকিউশনার হওয়া, কারণ এতে মালকড়িও প্রচুর। আর সম্ভবত এটিই চার্চের একমাত্র পদ যেখানে নিজস্ব কামনা বাসনা প্রবৃত্তিগুলো বজায় রেখেও চার্চের কাজ করতে কোনো বাধা নেই। আশা করি তুমি বুঝতে পেরেছ আমি কি বললাম। একটা কথা জানতে খুবই ইচ্ছা করছে। এই জঙ্গলে কোনো মানুষ আসে না, এরকমটাই তো শুনেছিলাম লোকজনের মুখে। তাহলে জঙ্গলের কোথায় কি রয়েছে তা আপনি এত নিশ্চিতভাবে বলছেন কি করে? কারণ প্রতিটি মানুষ ধূর্ত, লোভী, অসৎ। জঙ্গলটির আউটার পেরিমিটারে দিনের বেলায় বাইরের কাঠুরিয়ারা আসে। ভারী কাঠের গাছ কেটে নিয়ে গিয়ে বাজারে ঘুরপথে সেই কাঠ বেচে বেশ 2 পয়সা লাভ করে, কিন্তু ঘোড়াক্ষরেও এই ব্যাপারে কাউকে কিচ্ছু জানায় না। ওদের যাতায়াতের কথা শুনে যদি লোকজন চলে এসে আবার এখানে বসতি স্থাপন করে তবে তো চিত্তির। এখানে লোকজনের বসতি হবে, পাহারা বসবে, জঙ্গলে কাঠ কাটতে গেলে ইজারা দিয়ে অনুমতি নিতে হবে। তাতে এই চোরাচালানের ব্যবসার যুগে মুনাফা কমে যাবে যে। তোমাকে সিধে লোক বলে মনে হলো তাই বলছি। আধা কাজ গুজব করে দিয়েছে, বাকি আধা কাজ চার্জ করে দিয়েছে সেই গুজবে হাওয়া লাগিয়ে। ওই মুনাফার একটা অংশ তো আর আরও একবার তার কথা শুনে বৃত্তৃষ্ণায় ভরে উঠল কার্পেন্টারের মন। কিছু না বলে মুখ ঘুরিয়ে নিলেন তিনি। এতে হাসির লহর যেন আরও বেড়ে গেল টিন্ডেলের। বিশ্বাস হলো না তো ছড়া? যাই হোক, এখানে লোক আসার ব্যাপারটা কিন্তু সত্যিই সংখ্যায় কম, কিন্তু দিনের বেলায় এই চত্বরে কাঠুরিয়ারা দল বেঁধে মাঝে মধ্যেই আসে কাঠ কাটতে। সূর্যাস্তের ঢের আগে কাঠ কেটে নিয়ে চলে যায়। ওরাই চার্চকে খবর দিয়েছে জঙ্গলের মাঝামাঝি অংশে একটা বড় পচা ডোবার ওই পারে যে টিলাটা রয়েছে তাতে একজন কাপালিক এসে বাস করছে।
তাকে চোখে দেখে তবেই খবর পাঠিয়েছে ওরা। যতক্ষণ না এই কাপালিককে সরানো হবে ততক্ষণ ওখানে কেউ কাটতে যাবে না। আর তার পদক্ষেপ হিসেবে আমাদের পাঠানো হয়েছে এই কাপালিকের একটা ব্যবস্থা করতে, সেটা আমি জানি। আচ্ছা, এই জায়গাটা এখান থেকে কত দূরে? অস্বস্তিকর যোগসূত্রটা ধরে ফেলে তেঁতো মুখে প্রশ্নটা করলেন কার্পেন্টার। অতগুলি কথার মাঝে টিন্ডেল কি বলতে চাইছেন তা স্পষ্ট তার কাছে। তবে টাক মাথার এই স্বদেশী ভদ্রলোকটির যদি বিন্দুমাত্র কোনো ধারণা থাকত, চার্চের জনহিতকর দিকটি হয়নি দেখেননি, অথবা সিপাহী বিদ্রোহের ভয়াবহতা একে পাগল করে দিয়ে গিয়েছে। এটি কার্পেন্টারের শেষ এক্সরসিজম অভিযান। কোনো মতে এটি সেরে এখন স্বদেশে ফিরে কিছুদিন একটা ভদ্রলোকের মতো শান্তিপূর্ণ জীবন কাটানোই তার লক্ষ্য। টিন্ডেলের বকুনিগুলি কোনো মতে শুনেই যাত্রা কাটিয়ে দিতে পারলেই। এখান থেকে মাইলটাক দূরে ওই ডোবা, ওটা টপকে পিছনেই সেই রক শেল্টার বা টিলা। তবে কি জানো ভাই, এত খাওয়া দাওয়ার পর বেশ ঘুম পাচ্ছে, ম্যাচ করছে হাত পাগুলো, একটু ঘুমিয়ে নিলে হয় না? ইন্ডিজের নরম মাটি মনে হয় আপনাকেও নরম করে দিয়েছে টিন্ডেল, না হলে এরকম হাস্যকর প্রস্তাব আপনি দিতেন না। এভিল স্পিরিটস প্রকট হয় রাত্রে, আর আপনি তার পিছু ধাওয়া করতে এসে আগে একটু ঘুমিয়ে নিতে চান? হ্যাঁ, আরে ছাড়ো তো, পুরোটাই বুঝরুকি। এক্সিকিউশনার উইলিয়াম স্টিফেন টিন্ডেল, আপনি চার্চের দেওয়া পরিসংখ্যাটা ভুলে যাচ্ছেন স্যার। রণচণ্ডী অরণ্যের সবচেয়ে নিকটতম জনপদ মূল অরণ্য থেকে প্রায় 5 মাইল দূরে। এখন সেখানেও শুরু হয়েছে লোকজনের রহস্যময় অন্তর্ধান। 10 দিন আগে একজন হারিয়ে যাওয়া লোককে খুঁজে পাওয়া গিয়েছে 2 দিন আগে সকালে, সম্পূর্ণ রক্তশূন্য অবস্থায় জঙ্গলে ঢোকবার ঠিক মুখটাতেই। এইসব ঘটনাগুলি একের পর এক ঘটছে, সেদিকে আপনার মনই নেই। এই ভরা রাত্রিরে এরকম একটা বিপজ্জনক জঙ্গলে আপনি চড়ুই ভাতিতে এসেছেন, হ্যাঁ, এবং খেয়ে দিয়ে এখন ঘুমানোর প্ল্যান করছেন। বাহ, চমৎকার। কার্পেন্টার নামক সভূমি থেকে আসা এই মানুষটিকে বড্ড হালকাভাবে নিয়ে এতক্ষণ ইয়ার দোস্তের মতো তার সাথে বকে যাচ্ছিলেন টিন্ডেল। এখন হঠাৎ নরম সুর গরম হয়ে যাওয়ায় ঘুমের চটকা ভেঙে ধর্মর করে উঠে বসলেন তিনি। একদৃষ্টে তাকিয়ে রইলেন কার্পেন্টারের দিকে। ভুলে যাবেন না, আপনি একজন এক্সিকিউশনার আর আমি একজন এক্সরসিস্ট, যিনি যুদ্ধবিদ্যাও জানেন। চার্চ আমাকে পাঠিয়েছে সমস্যা থেকে উপদ্রুত অঞ্চলকে মুক্ত করবার জন্য, আর আপনাকে পাঠিয়েছে আমাকে সহায়তা করবার জন্য। এখনো অবধি আপনি আমাকে চার্চ সম্বন্ধে যা বলেছেন তার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট যদি বিশপ মশায়ের ডেস্কে দেখতে না চান, তবে আমাকে আমার কাজটা করতে দিন। ভুলে যাবেন না, আমি চার্চের একটি গুরুত্বপূর্ণ সোপান, আর আপনি একজন ভাড়াটের যোদ্ধা, বুঝেছেন? যেন একরাশ অমঙ্গল নেমে এলো টিন্ডেলের মুখে। রাগের চোটে চোখ ছোট হয়ে এলো, কপালের শিরা ফুটে উঠল এক লহমায়। পাশে রাখা তরোয়ালের হাতলে হাত রাখলেন তিনি ঠোঁট কামড়ে, কিন্তু শান্ত মুখে দুটি হাত পিছনে রেখে কার্পেন্টারকে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে দেখে নিজের সেই দুর্দান্ত রাগকে নিজেই চিবিয়ে খেতে বাধ্য হলেন তিনি। তলোয়ারে হাতল থেকে হাতখানি সরিয়ে নিলেন। ডোবাটি ওইদিকে পড়বে। টেল মি হোয়েন ইউ আর রেডি। মুখে মিষ্টি একটি হাসি হেসে পেছন দিকে জড়ো করা হাত দুটো সামনে টেনে এনে ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে পড়লেন কার্পেন্টার। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন তিনি। ভাগ্যের সিগারেটটা রেগে গিয়ে কিছু করতে আসেনি। এলে প্যান্টের পিছনে রাখা রিভলভারটি টেনে বার করে এনে মুহূর্তে গুলি চালিয়ে দিতেন তিনি। শুধু শুধু একটা হয়রানি হতো তাহলে। অন্ধকার জঙ্গল ধরে হেঁটে আসবার সময় একটি অদ্ভুত ঘটনা ঘটল। কোথাও কিছু নেই, হঠাৎ এক দমকা হাওয়া যেন কিছু মুহূর্তের জন্য বয়ে গেল জঙ্গলের মধ্যে দিয়ে। আশপাশের গাছগুলির ডালপালাগুলি থেকে হাওয়া বয়ে যাওয়ার খটখট শব্দ, পাতাগুলি থেকে বেরোনো সরসর আওয়াজ,
তীব্র বেগে বাতাস বয়ে যাওয়ার শন শন শব্দ, আর সেই সাথে দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক। পরিস্থিতি অমঙ্গলময় হয়ে উঠল মুহূর্তে। মশালের শিখাগুলি তীব্র বেগে কাঁপতে লাগলো। হাওয়ায় শিখাগুলির দিক পরিবর্তন করতে লাগলো প্রতি মুহূর্তে, যেন এই নিভে যাবে যে কোনো মুহূর্তে। শেষে যখন জঙ্গলের গাছগুলির সীমানা পেরিয়ে দুই মূর্তি বেরিয়ে এলো খোলা হাওয়ায় বাইরে, চারিদিক থেকে ধেয়ে আসা দমকা উদ্দাম হাওয়ায় দুজনের হাতে ধরা দুটি মশালই দপ করে নিভে গেল একত্রে। আর মশাল নিভে যেতেই সেই দমকা হাওয়াও গেল থেমে। একরাশ ঘন অন্ধকার চারিদিক থেকে এসে দুজনকে ঘিরে ধরল। এই মরা খেকো বাতাসটাও এখনই ছাড়তে হলো, কি গেল রে বাবা। চট করে দুটি মশালি ধরিয়ে ফেলুন তো টিন্ডেল। মনে হয় এখানে অতিপ্রাকৃত কিছু একটা রয়েছে। অতিপ্রাকৃত মানে ভূত প্রেত? এখানে ভূত কোথা থেকে আসবে? তাড়াতাড়ি। চাপা স্বরে দ্রুত কথা সেরে নিয়ে এবারে কোটের পকেট থেকে পবিত্র গুঁড়ো বের করে আনলেন কার্পেন্টার। একটি লাল কাপড়ে মোড়া চ্যাপ্টা শিশির মধ্যে রাখা ছিল সেটি। শিশির মুখ খুলে ডান হাতে বেশ কিছুটা গুঁড়ো মুঠো ভরে রাখলেন তিনি। এবারে শ্বাস ফেলে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন যেন কোনো কিছু এগিয়ে আসার জন্য। পুরো টিন্ডেল অবশ্য অন্ধকারের জন্য এত প্রস্তুতির কিছুই বুঝতে পারেননি। তাছাড়া তিনি তখন ব্যস্ত ছিলেন মশাল ধরাতে, মুখে গজগজ করতে করতে। এই সময় হঠাৎ অন্ধকারে সামনের অবঝা অবয়বের চলনে তার মনে হলো তার দিকে ফিরে ডান হাতে রাখা কিছু একটা বস্তু যেন একপাশে ছুঁড়ে মারলেন কার্পেন্টার। পরক্ষণেই দপ করে যেন আগুন জ্বলে উঠল তাদের দুজনের মাঝখানে, টিন্ডেলের হতচকিত চোখের সামনে। মাঝখানে ফুটে উঠল ভয়ঙ্কর অশুভ একটা রমণীর মুখ। প্রলয়ের আগুন জ্বলছে তার দেহে। ভয়ঙ্কর আর তো একটা চিৎকার করে দুই হাতে নিজের মাথার চুল চেপে ধরে সারা গায়ে আগুনের লেলিহান শিখা মেখে ইতস্তত দৌড়াতে লাগলো সেই নারী মূর্তি, আর্তনাদ করতে করতে। থ হয়ে তাকিয়ে সেটাই দেখছিলেন টিন্ডেল নির্বাক মুখে। এরকম একটি পাণ্ডব বর্জিত জায়গায় এই বিকট মহিলা এলেন কোথা থেকে? নির্বাক হয়ে তাকিয়েছিলেন টিন্ডেল। এমন সময় চটকা ভাঙল কার্পেন্টারের উত্তেজিত কণ্ঠস্বরে। চার্চের রিপোর্ট ভালো করে না পড়লে ওরকম হা করে দাঁড়িয়েই থাকতে হবে অগন্তিবার। দেখা গিয়েছিল এক কাপালিক ও লাল পাড় শাড়ি পরা এক মহিলাকে, আর আপনি তখন বললেন শুধু কাপালিককে দেখেছেন কাঠুরের দল। এবারে দয়া করে মশাল দুটি জ্বালান আপনি। আপনি বুঝলেন কি করে মহিলাটির উপস্থিতি? এই অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছিল না। খুব সহজ, আমি ওই অপদেবীর গায়ের গন্ধ পেয়ে গিয়েছিলাম। আপনি একটা কাজ করুন, আপনি এগিয়ে ওই রক শেল্টারের আড়ালে দাঁড়ান। সাবধান, ওকে মারবার সময় ওর চোখে পড়ে যাবেন না, আর অহেতুক বাহাদুরি করে আমার আগে একদম ভিতরে ঢুকতে যাবেন না, বুঝেছেন? এখন যান। মাথা নেড়ে সম্মতি জানিয়ে সামনের পচা ডোবাটিকে অতিক্রম করে পিছনে দাঁড়িয়ে থাকা টিলার গায়ে চলে গেলেন হতভম্ব টিন্ডেল। তিনি চলে যেতে এবারে মাটিতে আগুন ধরা জ্বলন্ত ছটফট করতে থাকা মহিলা দেহটির দিকে এগিয়ে এলেন কার্পেন্টার। মাটির উপর শুয়ে তখন শরীর মাটিতে ঘষছিলেন মহিলাটি। অসহ্য যন্ত্রণার চাপা গোঙানির আওয়াজের সাথে সাথে তার শরীরের আগুন নিভে এসেছিল। মশালের আলো সামনের দিকে বাড়িয়ে কার্পেন্টার দেখলেন সম্পূর্ণ পুড়ে কালো হয়ে এসেছে তার গোটা শরীর, এমনকি মুখটাও। পরনের শাড়িটিও পুড়ে গিয়েছে প্রায় পুরোটাই।
চামড়ার সাথে লেপ্টে গিয়েছে জায়গায় জায়গায়। পেটের কাছে অবশ্য শাড়ির যে অক্ষত টুকরোটি রয়েছে তাতে বোঝা যাচ্ছে ওটি লাল পাড় সাদা শাড়ি। নড়াচড়া করো না, তোমার শরীরের প্রায় পুরোটাই ঝলসে গিয়েছে। এখন তোমার শান্তিতে যাওয়ার সময়, সেটাই করতে চলেছি আমি। কোটের বাঁ দিকের পকেট থেকে একটি জলের বোতল বের করে আনলেন কার্পেন্টার। এটিতে চার্চের পবিত্র জল রয়েছে। এক্সরসিজমের শেষ ধাপ শরীরকে কলুষতা মুক্ত করা, সেটি করতে গিয়েছিলেন তিনি। এমন সময় পড়ে থাকা দেহটির ঠোঁট নড়ে উঠতে ঝুঁকে পড়ে মহিলাটির মুখের দিকে কান বাড়ালেন কার্পেন্টার। তোমরা বিধর্মী, তোমাদের সংস্কার আমার উপরে কাজ কিভাবে? ধর্মের বেড়া মানুষের রাজ্যে হয় বোন, কিন্তু ঈশ্বরের সাম্রাজ্যে নয়। যা কিছু পবিত্র তাই স্বাগত অপশক্তিকে ঠেকানোর জন্য। ধর্মীয় পরিচয় এক্ষেত্রে মূল্যহীন। একটা মৃদু হাসির রেখা ফুটে উঠল শায়িত মহিলাটির মুখে। ধরা গলায় ধীরে ধীরে তিনি বললেন, আমি সাধারণ ভৈরবী, শক্তিহীন, মৃত্যুঞ্জয় ও অনন্ত শক্তি অর্জন। এইমাত্র আমি ওকে কিছুটা বাড়তি সময় মৃত্যুঞ্জয়, যে মৃত্যুকে জয় করেছে। একটি প্রশান্তির আওয়াজ বেরিয়ে এলো মৃত্যু পথযাত্রী মহিলাটির মুখ দিয়ে। তারপরই একবার শ্বাস টেনে মারা গেলেন তিনি। তার মৃত মুখটির দিকে আরও বেশ কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়েছিলেন কার্পেন্টার। এই শেষ কথাগুলির অর্থটি ঠিক বুঝে উঠতে পারছিলেন না তিনি। ভেতরে যে কিংপিংটি রয়েছে, নিঃসন্দেহে তার নাম মৃত্যুঞ্জয়, এটা বোঝা গেল। কিন্তু তার জন্য বাড়তি সময়, কিসের জন্য এই বাড়তি সময়? ডান হাতে ক্রসটা চেপে ধরে সামনের দিকে বাড়িয়ে বাঁ হাতে মৃতদেহটির ওপর পবিত্র জল ছেটাতেই মুহূর্তে যেন পচে গলে গেল শায়িত সেই মহিলাটির মৃতদেহ। পরক্ষণে নীলাভ সাদা বর্ণের একটি বিরাট আলোকশিখা তীব্র গতিতে বেরিয়ে এলো দেহটি ছেড়ে। কার্পেন্টারের সামনে জমির থেকে বেশ কিছুটা উপরে কিছু সময়ের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেই আলোকশিখা। উদ্বেল চোখে স্পষ্ট দেখলেন কার্পেন্টার, সেটির মধ্যে ফুটে রয়েছে এক রমণীর মুখ। প্রশান্তির হাসি ছড়িয়ে সেই মুখে। স্থিরভাবে কিছুক্ষণ একভাবে দাঁড়িয়ে থেকে শিখাটি এবারে হঠাৎ প্রবল বেগে ছুটে গেল ঊর্ধ্বাকাশে। অজস্র তারাখচিত কালো আকাশের মধ্যে মিলিয়ে গেল সেটি। এক মনে চোখ বুজে কিছুটা সময় হতভাগ্য রমণীটির মুক্তির জন্য পরম পিতার কাছে প্রার্থনা করলেন কার্পেন্টার। তারপর দ্রুত হাতে জিনিসগুলি পকেটে চালান করে পাশে মাটিতে পুঁতে রাখা মশালটি নিয়ে এবারে দ্রুত এগিয়ে চললেন টিলার দিকে। ওই মহিলাটির কিছু কথায় একটা সন্দেহ জেগে উঠেছে তার মনে। টিলাটির ভেতরে ঢোকার মুখের সামনেটায় তখন কেউ ছিল না। মাটিতে পড়ে থাকা মশালটির অবস্থা তখন প্রায় নিভু নিভু। বুকটা ছ্যাঁত করে উঠল কার্পেন্টারের। টিন্ডেল কোথায়? ওর আবার কিছু হলো না তো? মশাল ধরা হাতখানি টিলার মেঝের দিকে বাড়িয়ে ধরলেন তিনি। রক্তের টানা দাগ আর মেঝের ওপর দিয়ে ভারী কিছু টেনে ঘষটে নিয়ে যাওয়ার চিহ্নখানি চোখে পড়ল তার। এইবার শ্বাস প্রশ্বাস দ্রুততর হয়ে উঠল কার্পেন্টারের। তিনি বুঝলেন তার আশঙ্কায় সত্যি হয়েছে। দৃশ্যটা মনে মনে একবার বুঝে নেওয়ার চেষ্টা করলেন কার্পেন্টার। টিন্ডেল এখানে এসে দাঁড়িয়েছিলেন এই বড় পাথরখণ্ডের আড়ালে, যা একদম প্রবেশ পথটির মুখে তেরছাভাবে দাঁড়িয়ে। এখানে অপেক্ষা করছিলেন তিনি। এমন সময়
তার উপর আক্রমণ নেমে আসে। এই আক্রমণ অপ্রত্যাশিত, ফলে প্রথম চোটেই টিন্ডেল পড়ে যায়। আঘাতের ফলে রক্ত বেরোয় প্রচুর। তিনি পড়ে গেলে তাকে টেনে এরপর নিয়ে যাওয়া হয় ভেতরে। রক্তের টানা দাগ সরু এক চিলতে পথের ওপরে, সেটাই বলছে বারে বারে। প্রশ্নটা হলো, কোথায় নিয়ে যাওয়া হলো তার দেহ? মশালের আলোয় রক্তের দাগ অনুসরণ করে সোজা কিছুটা আসতেই মেঝের উপর কোনো একটি বস্তু যেন চকচক করে উঠল। তড়িঘড়ি সেদিকে এগিয়ে এলেন কার্পেন্টার। মেঝের উপর পড়ে টিন্ডেলের তরোয়ালখানা। সাবধানে সেটিকে তুলে নিলেন তিনি। এক হাতে তরোয়াল ও অপর হাতে মশাল নিয়ে এগিয়ে চললেন সামনের দিকে, মনের ভিতরে একরাশ অস্বস্তি ও উদ্বেগ নিয়ে। আরও কিছুটা পথ সোজা চলে ডান হাতে ঘুরে একটা বড় গুহার ভিতরে প্রবেশ করলেন কার্পেন্টার। ওই গুহাটি আয়তনে অনেকটাই বড়, ছড়ানো, আর এর ছাদখানিও মনে হয় অনেকটা উঁচুতে, কারণ মশাল ধরা হাতখানি অনেকটা ওপরে তুলেও গুহার ছাদখানি দেখতে পেলেন না তিনি। গুহার বেশিরভাগটাই অন্ধকার। মাঝখান বরাবর একটা চওড়া পাথরের বেদি, সেই পাথরের মাঝখানে একটা অগ্নিকুণ্ড, আর তার পাশে ছড়ানো বেশ কিছু সামগ্রী। বেদির এক পাশে বেশ উঁচু চওড়া একটি চ্যাটালো সমতল সাদা বর্ণের পাথর। ঘরটিতে কোথাও আর কিছু নাই বলে মনে হলো। সব দেখে শুনে নিয়ে এবারে ধীরে ধীরে ঘরের কেন্দ্রস্থলে থাকা বেদিটির দিকে এগিয়ে গেলেন কার্পেন্টার। ভয়, ঘৃণা, আবেগ সবকিছু সরে গিয়ে এখন তার মনে একটি বিস্ময় শিকড় গেড়ে বসেছে, অদম্য এক কৌতূহল। কি চলছিল এখানে? বেদির মাঝখানে ধনির আগুন বেশ তীব্রভাবেই জ্বলছিল। বোঝাই যাচ্ছে কিছুক্ষণ আগেও লোক ছিল এখানে। এখন হঠাৎ বহিরাগতরা এখানে এসে যাওয়াতে তাড়াহুড়ো করে কোনো মতে পালিয়েছে সে বা তারা এখান থেকে। তবে আসল ভয়ের কারণটা লুকিয়েছিল অন্যত্র, বেদির ওপরেই একটু তফাতে, আধো আলো অন্ধকারের মধ্যে। সেটা একটু পরেই টের পেলেন কার্পেন্টার। অগ্নিকুণ্ডের ওপর রাখা লাল রঙের ফুলে ঘেরা অজস্র হিন্দু উপাচারের বিবিধ বস্তুগুলো সাথে রাখা ছিল সদ্য কাটা একটি কালো ও একটি লাল মুরগি। এখানে কি ব্ল্যাক ম্যাজিক গোছের কিছু চলছিল? প্রশ্নটা সবে নিজেকে করতে যাবেন তিনি, এমন সময় পাশে আধো অন্ধকারের ফুলমালায় ঢাকা একটা স্তূপের দিকে দৃষ্টি ঘুরে গেল কার্পেন্টারের। গোড়ায় তিনি বস্তুটাকে নারকেল ভেবেছিলেন। এমনভাবে ফুলমালায় ঢাকা পড়েছিল সেটি যে আলো ছাওয়ায় বোঝাও যাচ্ছিল না ওটা কি। নারকেল তো এতটা বড় হয় না। অজানো এক আশঙ্কায় মশাল সামনে নিয়ে এগিয়ে তরোয়ালের ডগা দিয়ে ফুলমালা একটু সরাতেই চাপা একটি চিৎকারের আওয়াজের সাথে সাথে যেন প্রবল এক ধাক্কায় কয়েক পা পিছিয়ে এলেন কার্পেন্টার জান্তব কোনো উত্তেজনায়। ফুলমালার নিচে চাপা পড়া গোলাকার ওই বস্তুটি কোনো নারকেল নয়, পাথর নয়, ওইটি তার সহকারী টিন্ডেলের কাটা মাথা। উত্তেজনায় বুক ঢিপ ঢিপ করতে লাগলো কার্পেন্টারের। একটা রাগের অভিব্যক্তি ফুটে উঠল তার চোখে মুখে, আর তারপরই তার মনে পড়ে গেল অপদেবীটির শেষ কথাগুলি। কোনো একটি শেষ তান্ত্রিক উপাচারের জন্য সময় প্রয়োজন ছিল মৃত্যুঞ্জয়ের। কি সেই উপাচার যার জন্য মানুষের রক্ত প্রয়োজন? নৃশংস। চোখ জলে ভরে উঠেছিল কার্পেন্টারের। এক দৃষ্টে তিনি তাকিয়েছিলেন টিন্ডেলের রক্তশূন্য মুখ আর আধবোঝা চোখ দুটির দিকে। কতটা আবেগহীন হলে কোনো মানুষ এতটা নির্দয়ভাবে কারোর মাথা কেটে নিতে পারে? এক দৃষ্টে নিজের মৃত সহযোগীর দিকে তাকিয়ে থাকতে থাকতে কথাটা বেরিয়ে এলো তার মুখ দিয়ে, আর ঠিক তখনই নৃশংসতা একটি আপেক্ষিক চিরকালীন সত্য।
কার্পেন্টারের ডান দিক থেকে কথাটি ভেসে আসতেই বুলেটের বেগে সেদিকে ঘুরে দাঁড়ালেন তিনি। আর ঘুরতেই আধো অন্ধকারের বেদি সংলগ্ন চ্যাটালো উঁচু পাথরের উপর ভেসে উঠতে দেখা গেল এক কাপালিকের পূর্ণাঙ্গ অবয়ব। লাল সাদা বর্ণের ধুতি পরা জটাজুটধারী, ঘন একগাল দাড়ি ভর্তি অশুভ একটি মুখ, যদিও আবঝাল ওই মুখশ্রী বোঝা যাচ্ছে না ভালো করে। দুটি হাত পিছন দিকে জড়ো করে অভিজাত গর্বিত কোনো রাজপুরুষের ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন কাপালিকটি। সভ্যতার নৃশংসতা হাত ধরাধরি করে সামনের দিকে এগিয়েছে বন্ধু আমার। প্রাচীন রোমের সুন্দর চেহারার মানুষগুলি ভিন্ন জাতির মানুষদেরকে বারংবার আক্রমণ করে তাদের হতাহত করেছে। তারপর অবশিষ্ট মানুষগুলিকে তুলে নিয়ে গিয়ে অ্যাম্ফি থিয়েটারের মধ্যে রেখে হয় নিজেদের মধ্যে লড়িয়েছে, নয়তো সিংহের সাথে ওই অসহায় মানুষগুলিকে লড়িয়ে দিয়ে মজা দেখেছে। ইজিপশিয়ানরা দুর্বল প্রজাতির মানুষদের মধ্যে থেকে কয়েকজনকে ক্ষুধার্ত কুমিরের মুখে ছুঁড়ে ফেলে দিয়ে ওই মরণশীল সংগ্রাম দেখে আনন্দ পেত। ভাইকিংদের জাহাজের পাটাতনের নিচে না খাইয়ে ফেলে রাখা হতো যুদ্ধবন্দীদের দিনের পর দিন। তারপর ওই দুর্বল অবসন্ন মানুষদের বলি দেওয়া হতো ওদের সমুদ্রের দেবতা নিওয়ার্ডের কাছে, গভীর সমুদ্রের জলে ওই মানুষগুলিকে ফেলে দিয়ে। সূর্য মন্দিরের দেবতাদের কাছে মায়া সভ্যতার মানুষরা বলি দিত। বিরুদ্ধ গোষ্ঠীর মানুষদের চিতায় দাঁড় করিয়ে বেঁধে রেখে গায়ে আগুন দিয়ে। আর সাহেবদের আনন্দ আমাদের কালো চামড়ার মানুষদের রক্তপাতে। কি পেয়েছিলে সাহেব? লাখে লাখে আমাদের গোষ্ঠীর দুর্বল অসিপাহী মানুষজনকে সিপাহী বিদ্রোহের পর করে দিল্লির রাজপথে মেরে প্রশান্তি, গর্ব, জাতিগত অহংকার, নাকি পৈশাচিক আনন্দ? সাহেব হন্তারকদের বেলাতেও কি তোমার মুখ দিয়ে একই কথা বেরোয়? নৃশংস হিংসা হিংসাকে বাড়িয়ে তোলে মাত্র। তোমার যুক্তিগুলি ঈশ্বরের অমোঘ বিধান থেকে তোমাকে বাঁচাবে না। ভণ্ড কাপালিক, এই নিরীহ মানুষটিকে মারবার কি কারণ ছিল? নিজের অশুভ উপাচারগুলিকে সম্পূর্ণ করবার জন্য এই প্রাণ হরণ করেছো তুমি। এছাড়া অপর কোনো কারণ ছিল না? নিজের মৃত্যুর জন্য এখন প্রস্তুত হও। তোমার শিক্ষাকৃত কর্মের হাত থেকে তোমাকে বাঁচাবে না। Nerivia pas tahi mule diabol situ ne palezere. নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে পড়লেন কার্পেন্টার। মুখ থেকে ক্রোধের অভিব্যক্তি সরে গিয়ে সেখানে এখন জায়গা করে নিয়েছে বিস্ময়। ফ্রান্সে এক্সরসিজম বিদ্যায় হাতেখড়ি হয়েছিল তার আগে যাজক জীবনের বেশ লম্বা একটি সময় সেখানেই কেটেছে কার্পেন্টারের। ওই ভাষাটি ভালোই জানেন তিনি। এইমাত্র এই ভারতীয় গ্রাম্য অশিক্ষিত চেহারার কাপালিকটি নিখুঁত ফরাসি ভাষ্যে যা বললেন তার অর্থ দাঁড়ায়, শয়তানকে এত জাগাতে নেয় যদি তুমি তাকে সামলাতে না পারো। সাধারণ চেহারার গ্রাম্য এই মানুষটি এত সুন্দর ফ্রেঞ্চ শিখলেন কোথা থেকে? তুমি ফ্রেঞ্চ ভাষায় কথাটি বললে কি করে, আর কেন? কারণ তোমার জীবনের বড় একটা সময় ফরাসিদের দেশে কেটেছে। হ্যাঁ, আমি জানি সেটা। কারণ তোমার মন আমার কাছে বইয়ের খোলা পাতার মতোই। তোমার মনে কোনো পাপ নেই, কিন্তু পাপ ছিল তোমার সহকারী। সেই কারণেই আমার শেষ সাধনার মাধ্যম হিসেবে ওকে ব্যবহার করেছি আমি। তোমাদের ভাষায় বকবক না করলে তোমরা তো আবার আমাদের মানুষ বলেই মনে করো না, তাই না? আমার সাধনা শেষ হয়েছে। জানতে চাও আমি কি হয়েছি? গমগমে গলায় কথাটি বলে এবারে তীব্র স্বরে একটি গগনবিদারী আর্তনাদ বেরিয়ে এলো কাপালিকটির গলা ছেড়ে। গর্জনের প্রাবল্য এত বেশি ছিল যে কার্পেন্টারের মনে হলো যেন এক পাল সিংহ গর্জন করে উঠেছে একসাথে। কার্পেন্টার যেন বিশ্বাসই করে উঠতে পারছিলেন না যা ঘটে গেল তার চোখের সামনে।
হাঁ করে মোহবিষ্টের মতো তিনি শুধু দেখলেন। প্রবল এক গর্জনের সাথে সাথে দাঁত মুখ খিচে নিজের মাথার পিছন দিকটি দু হাতে যেন টেনে ধরলেন সেই কাপালিক। সজোরে একটা কাপড় ছেঁড়ার মতো আওয়াজ করে ছিঁড়ে গেল মাথার পিছন দিকের চামড়া। পরক্ষণেই মাথার খুলির পিছন দিক থেকে কোমরের নিচ অবধি যেন পচা কাপড়ের মতো ফেরে গেল তার গোটা দেহের চামড়া। ভিতর থেকে বেরিয়ে এলো সমস্ত নাড়ি ভুঁড়ি, পেশি, মাংস, কঙ্কাল। ছেঁড়া চটির মতো অযত্ন আর অবহেলায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি পড়ে রইল উঁচু সেই সুপ্রশস্ত পাথরটির ওপর। আর পাথরটির ওপরে এবারে ভেসে থাকতে দেখা গেল মানুষটির একটি অবয়বকে। সোনার মতো রঙে রাঙানো অজস্র ধুলোর কণার সমষ্টিতে তৈরি একটি মানুষের আলোকময় অবয়ব, যার আলোর দীপ্তি যেন এত দূর থেকেও চোখ ধাঁধিয়ে দিচ্ছে কার্পেন্টারের। হাতের তলোয়ারটা ফেলে দিয়ে কোনো মতো এক হাতে চোখ ঢাকা অবস্থায় আঙুলের ফাঁক দিয়ে তিনি দেখতে পেলেন উজ্জ্বল সেই হলুদ বর্ণের শরীরী অবয়বটিকে। বেশ কিছুক্ষণ পর চোখ ধাতস্থ হতে ধীরে ধীরে হাত সরিয়ে নিলেন তিনি। কাঁপা কাঁপা গলায় খানিকক্ষণ আগে শোনা একটি নাম বেরিয়ে এলো তার মুখ দিয়ে। মৃত্যুঞ্জয়। ঠিক। এখন থেকে আমি মৃত্যুঞ্জয়, কারণ মৃত্যুকে জয় করেছি আমি। এই শরীরটা যার, সে মনে লোভ পুষে রেখে আমার শক্তি লাভ করবার উদ্দেশ্যে আমায় আবাহন করেছিল, আর আমি নিজে থেকে ধরা দিয়েছিলাম। কারণ আমার অন্তিম সাধনায় সিদ্ধি লাভের জন্য প্রয়োজন ছিল একটি মনুষ্য শরীর। এই বেকুবটার থেকে তো বেশি বুদ্ধিমতী ছিল ওর স্ত্রী, যিনি আমার স্বরূপটা বুঝে গিয়েও আমায় সঙ্গদান করেছেন, যাকে তুমি মেরে ফেললে বাইরে। আমি ওই রমণী রত্নটিকে অপাপ বৃদ্ধা হওয়ার আশীর্বাদ দিয়েছিলাম, যাতে ওর স্বর্গলাভে কোনো সমস্যা না হয়। কি শান্তিতে মরেছেন তো ওই দেবী? এই শরীরটি তোমার নয়, তোমাকে আবাহন করে আনা হয়েছিল। তবে তুমি কে? কি তোমার পরিচয়? ভৃঙ্গ অরণ্যের উপকণ্ঠে সুবর্ণ বণিক নগরী। এই অরণ্যতে আসি নিজের সাধনার সর্বশেষ অধ্যায়ে অভ্যাস করতে, কায়া ত্যাগ করে ছায়াকে নিয়ে চিরজীবী হওয়ার লক্ষ্যে। জঙ্গলের ভিতরে আশ্রয় নিই, কারণ আমি চাইনি আমার তন্ত্র সাধনায় নগরীর কোনো ক্ষয়ক্ষতি হোক। লোকের অকল্যাণ সাধনা আমার লক্ষ্য ছিল না। আমি চেয়েছিলাম তন্ত্র সাধনা কোনো জনহিতকর কাজে লাগাতে। কিন্তু দুর্ভাগ্য, যা ভাবলাম তার উল্টোটা ঘটল। ভয়ঙ্কর খরা এসে গ্রাস করলো নগরীটিকে। গরমে পেটে ও চামড়ার রোগ বাড়ে, সংক্রমণ সর্বোচ্চ স্তরে বৃদ্ধি পায়। সংক্রমণ বাড়তে বাড়তে কয়েকটি পরপর মৃত্যুর ঘটনা ঘটল। কিছু লোক নিজের রোগ চেপে রেখে রাত্রির অন্ধকারে নগরী ত্যাগ করলো চুপি চুপি। এদের মধ্যে কয়েকজন ঋণগ্রস্ত ছিল, যারা সময় মতন ঋণের টাকা মেটাতে না পেরে রাত্রির অন্ধকারে নগরী ত্যাগ করে চিরজীবনের মতো। কিছু ছিল পথভ্রষ্ট, যারা রহস্যময় অন্তর্ধান তত্ত্বকে কাজে লাগিয়ে নিজেদের কামনা চরিতার্থ করতে পরস্ত্রীকে নিয়ে রাত্রির অন্ধকারে পালিয়ে যায়। আর সব শেষে ওই বালিকাটির রহস্য মৃত্যু। এই মৃত্যুর পেছনে দায়ী তার নিজের কাকা, যে নিজের বিকৃত কাম চরিতার্থ করে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেলে মেয়েটির মৃত্যু হয়। শুনতে শুনতে চোখ বড় বড় হয়ে উঠেছিল কার্পেন্টারের। কার কথা বলছে মৃত্যুঞ্জয়? এই গল্পটিই তো কিছুক্ষণ আগে টিন্ডেলকে শোনাচ্ছিলেন তিনি নিজে। তবে তার দিকে তাকিয়ে মনে হলো যেন একটা স্মিত হাসছে ভরে উঠল অবয়বটির মুখটি। একটু থেমে আবার তিনি ভরাট গলায় বলতে শুরু করলেন,
আমি ওই উন্মত্ত জনতাকে বলেছিলাম, মৃত্যু একটি সূচনা মাত্র, আমি ফিরে আসব। আমি ফিরে এসেছিলাম, কিন্তু এবারে জনকল্যাণের জন্য নয়, প্রতিশোধের জন্য। ভৃঙ্গ অরণ্য ওদের নগরীর প্রাণ ভোমরা ছিল, আমি ওই ভোমরার ডানা ছিঁড়ে নিলাম। ভৃঙ্গ অরণ্যের নতুন নামকরণ হলো রণচণ্ডী, এমন একটি জঙ্গল যা মানুষের প্রাণ কেড়ে নেয়। এতে কি লাভ হলো? হ্যাঁ, তোমার সাথে অন্যায় হয়েছিল তা আমি মানছি, কিন্তু কিছু মানুষের মাৎসর্যের শিকার হয়ে ঈশ্বরের পথ থেকে সরে এলে তুমি, মানুষের রক্তে নিজের হাত লাল করে। থামো! যারা রাত্রির অন্ধকারে আমার কাছে পরামর্শ নিতে আসতো কিভাবে প্রতিবেশীর সর্বনাশ করা যায় সেই বিষয়ে, তাদের কাছ থেকে আমায় শিখতে হবে ন্যায় অন্যায়। ওরা খালি হাতে ফিরে যেত প্রতিদিন, সেই রাগ ওরা মিটিয়েছিল ওই একদিনে, গাছের সঙ্গে আমায় বেঁধে প্রহার করে প্রাণে মেরে। আর ঈশ্বর, তিনি নিজে আগে ভাবুন কি অন্যায় করেছিলেন আমার সাথে। আমি তো গিয়েছিলাম কারোর কোনো ক্ষতি না করে নিজের তন্ত্র সাধনের উদ্দেশ্যে, তাহলে ওই সময়তেই ওই ভয়াবহ খরা ডেকে আনা কেন? দুর্নীতিগ্রস্ত মানুষগুলির সাথে তাল মিলিয়ে না চলায় ওরা দল বেঁধে কান ভারী করে অন্যান্যদের। তারপর ওই বালিকার মৃত্যু সকলের ক্রোধের আগুনে ইন্ধন যোগায়, আর আমি আমার অভীষ্ট লাভের থেকে মাত্র কয়েক হাত দূরে এসে থমকে যাই। দেহধারীর অনুমতি ছাড়া তার দেহে প্রবেশের শক্তি, ওই শক্তিটি আমার কাছে অধরাই ছিল ওই সময়। এই কিছুক্ষণ আগেই অর্জন করলাম ওটি। তুমি তাই যদি হবে, তুমি যদি সেই কাপালিকই হও, সে তো আজ থেকে প্রায় 300-400 বছর আগের কথা। ওই সময়তেও তো বেশ কিছু রহস্য মৃত্যু ঘটেছিল বলে জনশ্রুতি। দেহ ছাড়া ওই মৃত্যুগুলি তুমি ঘটালে কিভাবে? কারণ ওদের পাপ ওদের ছুঁয়ে ফেলেছিল। চোখের সামনে ওদের পাপকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই ধাক্কা নিতে পারেনি ওদের দুর্বল হৃদযন্ত্র। মারা পড়ে ওদের বেশিরভাগই তৎক্ষণাৎ। কয়েকজন মুখ বধির চলৎ শক্তি রহিত হয়ে পড়ে। আমার গায়ে আগুনকে ধরিয়েছিল জানো, ওই বিকৃতকামী কাকা, যার কামনার আগুন নিজের একরত্তি ভাইজিকেও ছাড়েনি। করবে এবারে অন্যায়ের পুনর্মূল্যায়ন? অন্যের দেহে প্রবেশের শক্তি অর্জন করে কি করতে চাও তুমি? পাপের অন্ত তাৎক্ষণিকভাবে দেখতে চাও কিভাবে প্রবেশ করে অন্যের দেহে? দেখো এবারে। অশুভ গলায় চিৎকার করে শেষ কথাগুলো মৃত্যুঞ্জয় বলে উঠতে পরক্ষণেই একটি অদ্ভুত কাণ্ড ঘটল। ফুলের পাপড়ি যেমন করে খুলে যায়, ঠিক তেমনভাবে যেন বেশ কয়েকটা পাপড়ি খুলে গেল মৃত্যুঞ্জয়ের অবয়বের একটি কেন্দ্রীয় অংশকে ঘিরে। আলোকময় সেই খুলে যাওয়া কোষগুলি মেলে মৃত্যুঞ্জয় যখন দাঁড়ালেন, তখন তাকে মনে হচ্ছিল যেন আলোকিত এক সুবিশাল প্রজাপতি। এইভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ আচমকা পাথর খণ্ডটির ওপর থেকে ভীম গতিতে সম্পূর্ণ অবয়বটি যেন ধেয়ে এলো কার্পেন্টারের দিকে। চমকে উঠে একপাশে লাফ দিয়ে সরে গেলেন তিনি। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে সাঁ করে কোটের পিছন থেকে বন্দুকটি বের করে পরপর দুটি গুলি ছুড়লেন মৃত্যুঞ্জয়ের অবয়বটি লক্ষ্য করে। গুলি কাছে আসা ঘাতকের দেহে ঠিকই লেগেছিল, একেবারে নির্ভুল লক্ষ্যে। দাঁড়িয়ে পড়েছিলেন মৃত্যুঞ্জয়। এখন কার্পেন্টারের দিকে ঘুরে যেতেই স্পষ্ট দেখতে পেলেন তিনি দুটি ছিদ্র পাশাপাশি মৃত্যুঞ্জয়ের আলোকময় দেহে, কিন্তু কার্পেন্টারের বিস্মিত চোখের সামনে ছিদ্রগুলি বুঝে গেল নিজে নিজে। এক মুখ বিস্ময় নিয়ে তা তাকিয়ে তাকিয়ে দেখলেন তিনি হাতের রিভলভারটি নিয়ে জড়ভরতের মতো দাঁড়িয়ে। মৃত্যুঞ্জয়ও নিজের আলোকময় শরীরী অবয়বের দিকে তাকিয়ে লক্ষ্য করলেন ব্যাপারটি। শরীর থাকলে আমার এতক্ষণে মৃত্যু হতো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি ভুলে যাচ্ছ আমি মৃত্যুঞ্জয়,
শরীর ত্যাগ করে আমি মৃত্যুকে জয় করেছি। আমার কোনো শরীর নেই, আর তুমি এখন একটি তুচ্ছ মানব। একটি প্রবল মরণ আর্তনাদ করে উঠলেন কার্পেন্টার। হাতের চাপে ট্রিগার দেবে গিয়ে পরপর গুলি বেরিয়ে গেল তার রিভলভার থেকে, কিন্তু কোনো লাভ হলো না। মৃত্যুঞ্জয়ের দেহটি সবেগে ধেয়ে এলো তার দিকে। প্রবল এক ধাক্কায় বেশ কিছুটা পিছন দিকে উড়ে এসে মাটিতে আছড় পড়ল তার দেহ। ঘাড়ের প্রবল ব্যথাটা সামলে কোনো মতে মাথা তুলতে যেতেই তার চোখে পড়ল মুখের একেবারে সামনে মৃত্যুঞ্জয়ের অগ্নিময় আলোক প্রদীপ্ত মুখখানি ঝুঁকে রয়েছে তার উপর। তোমাদের সাহেবদের আচরণ প্রজাতিগতভাবে তোমাদেরকে ঠেলে দিয়েছে দুর্নীতির অতল সীমায়। নিয়ম নিষ্ঠা অন্যদের জন্য, তোমাদের জন্য শুধুই গাছের টাটকা ফল, তাই না? আমার সীমিত ক্ষমতা দিয়ে এবারে তোমাদের তৈরি করা আতঙ্ক তোমাদের ঘরে পৌঁছে দেবো আমি, কিন্তু তা তাকিয়ে দেখবার জন্য তোমার চেতনা থাকবে না। একটি বিকট হা মুখ করলেন মৃত্যুঞ্জয়। তার চোয়াল যেন এসে ঠেকল শায়িত কার্পেন্টারের বুকে। অর্ধস্ফুট চাপা একটি আর্তনাদ বেরিয়ে আসতে চেয়েছিল কার্পেন্টারের বুক ছিঁড়ে, কিন্তু তার আগেই জগৎ অন্ধকার হয়ে এলো কার্পেন্টারের চোখের সামনে। ধীরে ধীরে চেতনা লুপ্ত হয়ে এলো তার। এক রাস অন্ধকার এসে যেন ঘিরে ধরল তাকে। দীর্ঘ একটি সময় পর আবার ধীরে ধীরে চেতনা ফিরে এলো কার্পেন্টারের। গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে একেবারে সোজা হয়ে উঠে দাঁড়ালেন তিনি। মশালটি তখনও জ্বলছিল। সেটি পড়েছিল তার পাশেই মেঝেতে। সেটির আলোয় প্রথমে নিজের হাত পা ভালো করে যেন পরখ করে নিলেন তিনি। তারপর মশালটি তুলে নিয়ে তাকালেন নির্দিষ্ট একটি কোণে। একটা আবছা শ্বেত শুভ্র ছায়া দাঁড়িয়েছিল তখনও সেখানে। সেদিকে তাকিয়ে মৃদু এক চিলতে হাসি বেরিয়ে এলো তার মুখ দিয়ে। তারপর মশালটিকে ভালো করে জ্বালিয়ে নিয়ে ধীরে ধীরে গুহাটি ছেড়ে বেরিয়ে এলেন কার্পেন্টার, অভিষিপ্ত টিলা আর জলাভূমিটিকে পিছনে ফেলে রেখে।